আসসালামু আলাইকুম। আজকের টপিক ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কনভার্সন, অর্থাৎ খনি থেকে প্রাপ্ত যে ইউরেনিয়াম ট্রাইঅক্সাইড তাকে গ্যাস সেন্ট্রিফিউজে ব্যবহারের উপযোগী করার জন্য সেটিকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে কনভার্ট করা হয়ে থাকে। সেটি একটি কেমিক্যাল প্রসেস। এই কেমিক্যাল প্রসেসে তিনটি রাসায়নিক বিক্রিয়া রয়েছে। এই তিনটি রাসায়নিক বিক্রিয়া আমরা আজকে দেখার চেষ্টা করব যে কিভাবে সেই বিক্রিয়াগুলো হয়ে থাকে এবং সেখানে যে বৈজ্ঞানিক যে যুক্তি রয়েছে যে সেই যুক্তিগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি সেই সমস্ত বিক্রিয়াগুলি যেগুলোর মাধ্যমে আমরা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড তৈরি করে থাকি। তিনটে ধাপে প্রথম যে ধাপ রয়েছে সেটি তো আমরা দেখতে পেলাম যে প্রথম যে ধাপ সেটাকে বলা হয় যে রিডাকশন স্টেপ, বা হচ্ছে যে ইউরেনিয়াম 6+ বা হচ্ছে ইউরেনিয়ামের এখানে দেখতে পাচ্ছি যে এর কিন্তু জারণ মান হচ্ছে 6, সেখান থেকে কিন্তু হচ্ছে জারণ মান কিন্তু হচ্ছে যে +4, অর্থাৎ সে কিন্তু বিজারিত হয়েছে। প্রথম তাকে এই জন্য বলা হয় বিজারণ ধাপ বলা হয়, রিডাকশন স্টেজ বলা হয়ে থাকে। এই স্টেজটাকে কনভার্ট করা হয় কারণ এ হচ্ছে ইউরেনিয়াম ডাইঅক্সাইড খুব সহজেই হাইড্রোফ্লোরেশনে, এটা সেকেন্ড যে স্টেজ এটাকে বলা হয় হাইড্রোফ্লোরেশন স্টেজ। এই স্টেজে হচ্ছে যে স্টেজে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস, অ্যানহাইড্রাস গ্যাস ধারণা করা হয় থাকে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা কিন্তু ইউরেনিয়াম ট্রাইফ্লোরাইড তৈরি হয়ে থাকে এবং এটাকে বলা হয় যে নিউক্লিয়ার সায়েন্সে হচ্ছে নিউক্লিয়ার সায়েন্স এটাকে গ্রিন সল্ট নামে পরিচিত। এবং এরপরে হচ্ছে পানি তৈরি হয়ে থাকে এবং যে লাস্ট যে স্টেজ রয়েছে এটাতে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডের মধ্যে ফ্লোরিন গ্যাস চালনা করলে সহজেই হচ্ছে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড তৈরি হয়ে যায়। এখন এই হচ্ছে মোটামুটি তিনটি ধাপ। এখন প্রশ্ন যেটা সেটা হলো যে আমরা যদি প্রথম ধাপটিকে যদি আমরা স্কিপ করে যে এই ধাপটি আমরা আসলে ব্যবহার করব না, আমরা সরাসরি হেক্সাফ্লোরাইড টেট্রাফ্লোরাইড তৈরির জন্য হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড সরাসরি ব্যবহার করব, তাহলে আসলে সমস্যাটা ব্যবহার না করে আমরা তিনটি ধাপে কেন ব্যবহার করছি সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তরটা যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে যদি আমরা মানে দেখতে পাচ্ছি যে ইউরানিয়াম ফ্লোরাইড এবং এটি কিন্তু হচ্ছে আঠালো কঠিন পদার্থ। যদি আমরা সরাসরি ইউরেনিয়াম ট্রাইঅক্সাইডের সাথে হাইড্রোফ্লোরাইড অ্যানহাইড্রাস হাইড্রোফ্লোরাইড ব্যবহার করি বা তাহলে কিন্তু হচ্ছে উপজাত হিসেবে
তৈরি হয়ে যাবে ইউরানিল ফ্লোরাইড, যেটা কিন্তু আঠালো এবং কঠিন একটি পদার্থ, এবং এই কঠিন পদার্থের কারণে কিন্তু সেন্ট্রিফিউজে এই কঠিন পদার্থগুলোকে কিন্তু সেপারেট করা যাবে না। এছাড়াও যে ব্যাপারটি রয়েছে যে আমরা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড যেগুলো তৈরি হবে, যে গ্যাসিয়াস স্টেটে যেগুলো থাকবে, সেগুলো কিন্তু এই আঠালো পদার্থের সাথে কিন্তু আটকে যাবে, যার কারণে কিন্তু সেপারেশনটা কিন্তু যে সেপারেশন যে প্রিসিশন সেটা কিন্তু ভালো হবে না, প্রিসিশন বা হচ্ছে যে এফিসিয়েন্সি কমে যাবে সেন্ট্রিফিউজ মেশিনের। সে কারণে কিন্তু হচ্ছে যে আমরা হাইড্রোজেন ফ্লোরাইডকে সরাসরি ব্যবহার করতে পারবো না। আমরা প্রথমে হচ্ছে ইউরেনিয়াম ট্রাইঅক্সাইডকে বিজারিত করে হাইড্রোজেনের মাধ্যমে আমরা কিন্তু ইউরেনিয়াম ডাইঅক্সাইড তৈরি করি। সেই ডাইঅক্সাইড কিন্তু বিক্রিয়া করে হচ্ছে যে ডাইঅক্সাইড তৈরি করে নিলাম। এই ডাইঅক্সাইড এখন যদি আমরা এর মধ্য দিয়ে অ্যানহাইড্রাস হাইড্রোজেন ফ্লোরাইড ব্যবহার করি, তাহলে কিন্তু হচ্ছে যে ইউরেনিয়াম টেট্রাফ্লোরাইড বা হচ্ছে গ্রিন সল্ট তৈরি হয়ে যাবে। এই গ্রিন সল্ট পরবর্তীতে গ্রিন সল্টের মধ্যে যদি আমরা ফ্লোরিন গ্যাস চালানো করি, তাহলে কিন্তু হচ্ছে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড তৈরি হয়ে যাবে। এখানেও কিন্তু একটি প্রশ্ন, খুবই বড় একটি প্রশ্ন কিন্তু এখানে মাথায় চলে আসবে, যেটা এই প্রসেস, এই কেমিক্যাল যে রিয়াকশনগুলো স্টাডি করতে গেলে কিন্তু এই একটি প্রশ্ন মাথায় চলে আসবে যে আসলে আমরা সরাসরি যদি ফ্লোরিনটা ইউরেনিয়াম ট্রাইঅক্সাইডের সাথে ব্যবহার করি, তাহলে তো আমরা সরাসরি হচ্ছে যে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড তৈরি করতে পারি। সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা একটি বড় একটি প্রশ্ন, এবং সেটা কিন্তু করা যায়, কিন্তু আসলে কিছু সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন। ধরুন আমরা ইউরেনিয়াম ট্রাইঅক্সাইড নিলাম, এবং আমরা বাকি প্রথম যে দুইটি ধাপ ছিল হাইড্রোজেন অর্থাৎ রিডাকশন স্টেজ, এবং আরেকটি যে ধাপ সেটি হচ্ছে হাইড্রোফ্লোরিনেশন স্টেজ, এই দুটো স্টেজকে বাদ দিয়ে আমরা সরাসরি একদম সরাসরি ফ্লোরিন থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড পেতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমরা কি করলাম, ফ্লোরিন দিয়ে দিলাম, অন্য সবগুলো বাদ, ফ্লোরিন গ্যাস চালনা করলাম, তাহলে কি হবে, UF6 হবে। UF6 আমরা দেখতে পাচ্ছি যে ইউরেনিয়াম ট্রাইঅক্সাইডের সাথে ফ্লোরিন বিক্রিয়া করে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড সাথে হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি রিলিজ করছে এখানে এই বিক্রিয়াটিতে। কিন্তু এখানে অক্সিজেন গ্যাস যদি রিলিজ করে, তাহলে কিন্তু একটি সমস্যা রয়েছে, যে অক্সিজেন গ্যাস এর কিন্তু তিনটে আইসোটোপ রয়েছে। আমরা জানি অক্সিজেন হচ্ছে এই তিনটি আইসোটোপ কিন্তু হচ্ছে যে এই তিনটে আইসোটোপ যদি হচ্ছে সেন্ট্রিফিউজ, সে কিন্তু হচ্ছে গ্যাসিয়াস স্টেটে চলে যাবে সরাসরি অক্সিজেন, এবং সে কিন্তু হচ্ছে যে সেন্ট্রিফিউজ মেশিনে চলে যাবে। সেন্ট্রিফিউজ মেশিনে যদি চলে যায়, তাহলে এই তিনটিকে আবার আলাদা করা, তার সেন্ট্রিফিউজ মেশিনে কিন্তু আলাদা আবার একটি দায়িত্ব হয়ে যাবে। ফলে এই ইউরেনিয়াম এবং অক্সিজেন যখন মিশে যাবে, যখন একসাথে থাকবে, তখন কিন্তু হচ্ছে যে এই ধরনের প্রবলেম তৈরি হবে। তখন কিভাবে প্রবলেমটা তৈরি হবে, কিন্তু এদিকে হচ্ছে যদি বলি যে তাহলে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে তো আইসোটোপ রয়েছে, কিন্তু আসলে নেচারে যে আমরা নেচার থেকে যে ফ্লোরিনটা পেয়ে থাকি তার কোনো আইসোটোপ নেই। তার একটি মাত্র আইসোটোপ, সেটা হচ্ছে ফ্লোরিন 19, এছাড়া অন্য কোনো আইসোটোপ নাই। ফলে যে সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে কিন্তু কোনো প্রবলেম হয় না, তাকে সেপারেশন করতে কোনো প্রবলেম হয় না। কিন্তু অক্সিজেন যখন থাকবে সিস্টেমে, তখন কিন্তু সে কিন্তু হচ্ছে যে তাকে কনফিউজ করে ফেলবে, সেন্ট্রিফিউজ মেশিনকে কিন্তু কনফিউজ করে ফেলে। যেমন কিভাবে কনফিউজ করবে, হচ্ছে ইউরেনিয়াম 235 এর সাথে যুক্ত হলো তিনটা, এর সাথে অক্সিজেন 80 যদি থাকে, কারণ
অক্সিজেন যখন সিস্টেমে থাকবে তখন কিন্তু এখানে কিন্তু রিভার্স রিয়াকশনও কিছু হবে, রিভার্স রিয়াকশনের কিছু পসিবিলিটি উড়িয়ে দেওয়া যায় না, তখন রিভার্স রিয়াকশন হলে কিন্তু এই ধরনের প্রবলেম তৈরি হবে। তিনটা অক্সিজেন যুক্ত হবে, অর্থাৎ 235 যোগ হচ্ছে 3 18 54। তাহলে এখানে ভারী পরমাণু যেটা রয়েছে এটার সাথে ধরলাম আমরা অক্সিজেন 60 আইসোটোপ যদি হচ্ছে ইউরেনিয়াম 238 এর সাথে যুক্ত হয়ে যায় তখন কিন্তু হচ্ছে এই যে ভারী আইসোটোপটি তখন ওজন হয়ে যাবে কম, এবং কম আইসোটোপটির ওজন হয়ে গেল হচ্ছে বেশি। তাহলে এই ধরনের একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, যে কনফিউশন দূর করার জন্য সেই কনফিউশনের জন্য সাধারণত হচ্ছে অক্সিজেন যদি থেকে থাকে সিস্টেমে তাহলে রিভার্স রিঅ্যাকশনের যদি কোনো প্রকার পসিবিলিটি থাকে তাহলে কিন্তু হচ্ছে এই ধরনের সমস্যা তৈরি হবে। এটি হচ্ছে একটি ব্যাপার যে মাস কনফিউশন তৈরি করবে, যে মাস আসলে কোনটার কোনটা, যে ইউরেনিয়াম 238 এর বেশি বা ইউরেনিয়াম 235 এর দেখা যাবে মাস বেশি হয়ে গেছে 238 থেকে। এটা একটা কনফিউশন, মাস কনফিউশন তৈরি করবে। মাস কনফিউশন রিমুভের জন্য কোনো সিস্টেমে অক্সিজেন থাকা একেবারে মানে হাইলি প্রোহিবিটেড, যাতে অক্সিজেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হয়। অতএব আমরা এই সিস্টেমে আমরা এই যে চিন্তাটি করলাম সেই চিন্তাটি কিন্তু আসলে ধোপে টেকে না, এটা টিকবে না। এটা টিকলে হচ্ছে ইউরেনিয়াম সেপারেশনটা এনরিচমেন্ট প্রসেসটাই ফেল করবে, যার কারণে হচ্ছে আমরা সরাসরি ফ্লোরিনটা ব্যবহার করতে পারি না। এছাড়াও রয়েছে যে আরেকটি ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যে উপজাত তৈরি করবে, যে ইউরেনিয়াম ট্রাইঅক্সাইডের সাথে হচ্ছে ফ্লোরিন বিক্রিয়া করে এখানে কিন্তু হচ্ছে বাই প্রোডাক্ট আঠালো হচ্ছে কঠিন পদার্থ তৈরি করবে, যেটা কারণে কিন্তু হচ্ছে যে এনরিচমেন্ট বা সেপারেশন টেকনিকে বা হচ্ছে যে প্রিসিশন কমে যাবে, এফিসিয়েন্সি কমে যাবে। এটা একটি বড় সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে যে ফ্লোরিন প্রোডাকশন। ফ্লোরিন কিন্তু হাইলি এক্সপেন্সিভ একটি এলিমেন্ট। হাইলি এক্সপেন্সিভ এবং খুবই হাইলি করোসিভ, কিন্তু হচ্ছে প্লাস্টিক, রাবার কিংবা হচ্ছে লোহা, তামা, যে কোনো ধরনের প্রায় ম্যাক্সিমাম মেটালকে কিন্তু সে করোশন করে সে বের হয়ে আসে। হাইলি করোসিভ এখানে যে কোনো পাত্র তৈরি করা যায় না, এটাকে তৈরি করতে হচ্ছে যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় যে পুরো সিস্টেমটাকেই কিন্তু ইলেকট্রোলাইসিস যে পুরো প্লান্ট প্রসেসটাকে কিন্তু হচ্ছে নিকেল, প্রায় পুরো সিস্টেমটাকে নিকেল মেটাল ব্যবহার করা হয়ে থাকে। এই কারণে ফ্লোরিনটা হচ্ছে হাইলি এক্সপেন্সিভ। আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লোরিন 6 মলিকুল, অর্থাৎ 6 টাইমস কিন্তু আবার এক্সপেন্স বেড়ে গেছে। সেদিকে হাইড্রোজেন এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের যে হ্যাম্পারিং যে ব্যাপারগুলো রয়েছে, যে সে কিন্তু ডিস্টার্ব করছে, একটা ডিস্টার্বিং এলিমেন্ট তৈরি করছে, যে অক্সিজেন তৈরি করছে অথবা ইউরেনিয়াম ফ্লোরাইড তৈরি করছে, যে এটা কিন্তু হচ্ছে যে সেপারেশন বা সেপারেশন প্রেসিশন প্রক্রিয়া কিন্তু হচ্ছে আমাদেরকে হাইলি ডিস্টার্ব করে থাকবে। অতএব আমরা কিন্তু ফ্লোরিন সরাসরি ব্যবহার করতে পারবো না। হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে স্কিপ করে হাইড্রোজেন ফ্লোরাইড সরাসরি ব্যবহার করতে পারবো না। যে তিনটি ধাপ রয়েছে ওটা অনেক অ্যানালাইসিস বিশ্লেষণ করে কিন্তু এই তিনটি ধাপ নির্ধারণ করা হয়েছে। এই তিনটি ধাপে কিন্তু স্ট্যান্ডার্ড, এর বাইরে গিয়ে কিন্তু যদি চিন্তা করি আমরা তাহলে এই ধরনের প্রবলেমগুলো হবে। তো এই হচ্ছে বিষয়, কিন্তু হাইলি এক্সপেন্সিভ এবং হাইলি করোসিভ এবং হচ্ছে যে হাইলি ইলেকট্রোনেগেটিভ একটি এলিমেন্ট, এবং যার কারণে কিন্তু ইউরেনিয়ামের হচ্ছে 6টি যে ফ্লোরিন রয়েছে, ফ্লোরিন এ কিন্তু হচ্ছে যে
এই ফ্লোরিনটি কিন্তু ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কিন্তু হচ্ছে হাইলি ভোলেটাইল। এই 6টি ফ্লোরিন থাকার কারণে এবং এর মধ্যে প্রত্যেকটি ফ্লোরিন পরমাণুতে রয়েছে 3 জোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন, যে 3 জোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন এবং নিজেদের মধ্যে একটি স্টেরিক হিন্টেজ তৈরি হয়, যার কারণে ধাক্কাধাক্কির কারণে সে খুবই আনস্টেবল থাকে। একটি যৌগ আর একটি যৌগের কাছাকাছি থাকা তাদের পক্ষে পসিবল হয় না, তারা আলাদা আলাদাভাবে গ্যাসিয়াস স্টেটে থাকে, সেই কারণেই এটাকে বেছে নেওয়া হয়েছে। এবং ইউরেনিয়াম ট্রাইঅক্সাইড কিন্তু এই কারণেই আমরা সরাসরি ইউরেনিয়াম ট্রাইঅক্সাইডকে কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, কারণ ইউরেনিয়াম ট্রাইঅক্সাইড ব্যবহার করলে যে গ্যাস সেন্ট্রিফিউজে কিন্তু অক্সিজেন কনফিউশন বা মাস কনফিউশন, এটা আমরা দেখলাম যে মাস কনফিউশন তৈরি হবে। সেকেন্ড হচ্ছে যে ইউরেনিয়াম ট্রাইঅক্সাইডকে গ্যাসেস স্টেটে নেওয়াও অনেক হচ্ছে কষ্টের একটা ব্যাপার। এছাড়াও ইউরেনিয়াম ট্রাইঅক্সাইড যদি আমরা সরাসরি ব্যবহার করতাম তাহলে কি হতো? ইউরেনিয়াম ট্রাইঅক্সাইড এটা হচ্ছে সলিড আছে, এটাকে আমরা গ্যাসে যদি 300 থেকে 300 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ইউরেনিয়াম ট্রাইঅক্সাইড গ্যাসে কনভার্ট করলে মাস কনফিউশন তৈরি হতে। এখানে কিন্তু অক্সিজেন রয়েছে, অক্সিজেনের 3টা আইসোটোপ রয়েছে, কিন্তু ফ্লোরিনে কিন্তু আইসোটোপ রয়েছে মাত্র একটি, যার কারণে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সহজেই আমরা এনরিচমেন্ট টেকনিকটাকে হাইলি প্রিসাইজ করতে পারি এবং হচ্ছে যে আমাদের পারফরমেন্স বা হচ্ছে যে এনরিচমেন্ট পারফরমেন্স বা হচ্ছে যে এফিসিয়েন্সি অনেক বেশি হয়ে থাকে। আর এই ধরনের এইভাবে ব্যবহার করলে কিন্তু এফিসিয়েন্সি অনেক কমে যাবে, কনফিউশন তৈরি হবে এবং দেখা যাবে অনেক কনফিউশনের পরেও কিন্তু হচ্ছে যে ভেজালের পরিমাণ বেড়ে যাবে, এটা এনরিচ করাটা অনেক টাফ হয়ে যাবে। সো এটা ব্যবহার করা খুবই একটি ঝামেলা। সরাসরি এটাকে আমরা সলিড স্টেট থেকে গ্যাসেস স্টেটে নিয়েও ব্যবহার করা কষ্টের। আবার দেখা যায় যে হাই টেম্পারেচারে ভেঙে হচ্ছে যে এটা থেকে এটা রিভার্স করতে পারে, এটা ভেঙে ডিকম্পোজিশন ঘটতে পারে। আবার অক্সিজেন গ্যাস তৈরি হয়ে গেল। অক্সিজেন গ্যাস থাকা মানে সিস্টেমে অক্সিজেন গ্যাস থাকা মানে হচ্ছে এটা বিপজ্জনক। বিভিন্ন মেটাল রয়েছে, বিভিন্ন পাইপিং সিস্টেম বা বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু করোশন ঘটিয়ে থাকবে, যার কারণে কিন্তু অক্সিজেন রাখাটা আসলে ইন্ডাস্ট্রিয়ালি যে পাইপ ভেসেল বা হচ্ছে যে ট্যাঙ্ক, প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে অক্সিজেন, ফ্রি অক্সিজেন গ্যাসিয়াস অক্সিজেনকে রাখা হচ্ছে বিপজ্জনক। সো হচ্ছে যে আমরা এটা কিন্তু হাই টেম্পারেচারে ডিকম্পোজ হয়ে এই অবস্থায় চলে আসবে। এটা একটা মারাত্মক সমস্যা বা লিমিটেশন। এই লিমিটেশনের কারণেই হচ্ছে আমরা সরাসরি ইউরেনিয়াম ট্রাইঅক্সাইডকে হচ্ছে যে গ্যাস ফেজে নিয়ে হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিনে ব্যবহার করতে পারি না। এই হচ্ছে মোটামুটি যে কনভার্সন, যে হেক্সাফ্লোরাইড ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কনভার্সনের টুকটাক আলোচনা। আশা করি যতটুকু জানি সেটুকু বোঝাতে পেরেছি। যার হচ্ছে যে সবাই ভিডিওটি দেখুন, বিস্তারিত বোঝার চেষ্টা করুন, আশা করি ভালো লাগবে। ভালো না লাগলে ভিডিওটি শেয়ার করিয়ে দিন, যে এটি একটি খারাপ ভিডিও, শেয়ার করে দিন সবার নিজের ওয়ালে, সবাইকে খারাপ জিনিসটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।